অলরাইট, সো আমি এখানে চ্যাপ্টার 13 এর কিছু বেসিক মানে শর্ট ডিসকাশন করব, মানে হোয়াট ইজ অ্যাবাউট, মানে অল অ্যাবাউট দিস চ্যাপ্টার 13। আমি বিস্তারিত যাব না, বাট এ শর্ট ডিসকাশন অন চ্যাপ্টার 13 বেসিক্যালি। ওকে, সো চ্যাপ্টার 13 হচ্ছে ব্ল্যাক শোলস নিয়ে। সো আমাদের ব্ল্যাক শোলস বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে গিয়ে আমরা কোনো স্টকের প্রাইস চেঞ্জকে বা কোনো স্টকের রিটার্নকে আমরা যখন নর্মাল ডিস্ট্রিবিউশনে যখন আমরা এটাকে করতে পারি, মানে আহ, কি বলে এটাকে, মানে আমরা যখন এটাকে নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যখন আমরা এর আওতাভুক্ত করতে পারি কোনো একটা স্টকের প্রাইস চেঞ্জ বা স্টকের রিটার্নটাকে যখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে আনতে পারি, তখন সেক্ষেত্রে মিন কি হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হয়, সেটা আমাদের একটু মানে বোঝা দরকার। সো সেই জন্যই আর কি এই প্রথম দিকে নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলা হয়েছে। সো ফার্স্টে আসি শর্ট টাইম আর লং টার্মের বিষয়টা। আচ্ছা, ফার্স্ট কথা যে মূলত যে স্টকের যে রিটার্ন, সেটার স্টকের স্টকের রিটার্নের মধ্যে তো অনেক ভলাটিলিটি থাকে। তো শর্ট টাইমে হচ্ছে ভলাটিলিটি কম থাকে, লং টাইমে ভলাটিলিটি বেশি থাকে। তো শর্ট টাইমে ভলাটিলিটি কম থাকে এবং শর্ট টাইমে যে স্টকের প্রাইসের চেঞ্জ যেটা, সেটাকে বলা হচ্ছে এটা, শর্ট টাইম স্টকের প্রাইসের চেঞ্জকে বলা হচ্ছে এটা। অ্যান্ড দিস ইজ দ্য মিন অ্যান্ড দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নাথিং মোর দ্যান দ্যাট। ডেল্টা টি এখানে শর্ট টাইমকে রিপ্রেজেন্ট করতেছে, লাইক 1 উইক আর 1 ডে, এটাকে ডেল্টা টি রিপ্রেজেন্ট করতেছে। সো যদি আমরা স্টকের প্রাইস চেঞ্জকে যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে যদি আমি করতে পারি, এক্সপ্রেস করতে পারি, তো যখন শর্ট টাইম স্টক প্রাইস চেঞ্জকে, তখন আমরা ওই স্টকের প্রাইস চেঞ্জের মিন হবে এটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে এটা। সো সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হলো 4.16%, যেটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি মিন করে যে আমাদের স্টকের প্রাইসের চেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ হচ্ছে কি ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 2.08। আমরা এখন জানি যে at 95% কনফিডেন্স লেভেল আমাদের যদি নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখি, এখানে এটা 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 কিন্তু 95% বলা হয়ে থাকে। দ্যাট মিনস 95% বলা হলে এটা এটা মিনস হচ্ছে গিয়ে মিন প্লাস মাইনাস 1.96 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা এটা মিন করে যদি 95% কনফিডেন্স লেভেলে আমরা করতে পারি। সো যেহেতু এটা নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাহলে 95% কনফিডেন্স লেভেলে আমরা এক্স বার প্লাস মাইনাস 1.96 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমরা এই স্টকের প্রাইস চেঞ্জের রেঞ্জটা বের করতে পারি। সো এখানে আমাদের সোজা একটা হিসাব আছে, যেহেতু শর্ট টাইম, সো সেহেতু আমরা শর্ট টাইমে এক্স বারকে ধরবো হচ্ছে জিরো, জিরো এক্স বার হচ্ছে জিরো যেহেতু শর্ট টাইম, সো মিন জিরো হবে প্লাস মাইনাস 1.96, what is the standard deviation here, 0.0416, so 0.0416, that would give us the range between এটা to এটা, এবং এই রেঞ্জ বিটুইন এটা তো এটা মিন করে হচ্ছে গিয়ে আমাদের স্টকের প্রাইসের যে রেঞ্জটা, সেটা হচ্ছে মানে স্টকের প্রাইস চেঞ্জের যে রেঞ্জটা, প্রাইস চেঞ্জটাকে যদি আমি অ্যাবসলিউট ডলার অ্যামাউন্টে যদি প্রকাশ করি, তাহলে 4.08 দাঁড়াবে, এবং আলটিমেটলি আমাদের স্টকের প্রাইসের রেঞ্জ দাঁড়াবে হচ্ছে কি 45 থেকে 54। এই কথাটা এখানে উল্লেখ করছে। দেন লং নর্মাল ডিস্ট্রিবিউশন আসছে। সো একটু আগে দেখলাম আমরা শর্ট টাইমের জন্য ডিস্ট্রিবিউশন, বাট লঙ্গার টার্মে, অর্থাৎ আমি ফিউচারে যে স্টক প্রাইস এসটি, সেটার হচ্ছে যে ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে, সেটা ডিস্ট্রিবিউশন সাধারণত হয় না, কি বলে, সেটা ডিস্ট্রিবিউশন হয় কোনো নর্মাল ডিস্ট্রিবিউশন হয় না, সেটা হয় লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, লাইক কাইন্ড অফ এরকম লগ নর্মাল ডিস্ট্রিবিউশন হয়। আচ্ছা, আমি এখানে না লিখি কারণ এটা একটু আছে, মানে পয়েন্ট ইজ ফিউচার স্টক প্রাইস যেটা এসটি, এটা যে ডিস্ট্রিবিউশন, এটা হয় লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, এবং লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স ইজ লাইক এরকম পজিটিভলি স্কিউড টাইপ, অর্থাৎ সব হচ্ছে কি এখানে পজিটিভ ভ্যালু। আচ্ছা, মানে এইটা হচ্ছে আমাদের লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা নমুনা। সো এই ক্ষেত্রে যেটা হয়, log normal distribution only takes into account the positive variations or the positive change in stock price.
এবং পজিটিভ ভেরিয়েশন বা পজিটিভ ভ্যালুগুলো কি সাধারণত লগ নাম্বার ডিস্ট্রিবিউশন হচ্ছে কি করে থাকে, নিয়ে থাকে আর কি, কোনো নেগেটিভ ভ্যালু নেয় না। আমরা যেমন প্লাস মাইনাস, আমরা এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দেখি, এখানে নট লাইক দ্যাট, এখানে শুধু পজিটিভ ভেরিয়েশনস গুলো এখানে শুধু অ্যাডেড হয়, লং টার্ম ডিস্ট্রিবিউশন শুধু পজিটিভ ভ্যালুগুলো আসে। কেন আসে? কারণ হচ্ছে যেহেতু ভ্যারিয়েশনের অনেক বিভিন্ন চেঞ্জের যে ভ্যারিয়েশন, স্টক প্রাইসের যে ভ্যারিয়েশন, যেহেতু সেটা অনেক হাই ভ্যারিয়েশন আসে, সেগুলোকে একটা লেভেলে আনার জন্য লগ নাম্বার ডিস্ট্রিবিউশন করা হয়, যেখানে ভ্যারিয়েশনগুলো একটু পজিটিভ লেভেলে থাকে। সো সেই জন্য হচ্ছে লগ নাম্বার ডিস্ট্রিবিউশনে এক্সপ্রেস করা হয়ে থাকে। নাও লগ নাম্বার ডিস্ট্রিবিউশনটাকে যদি আমি নর্মাল ডিস্ট্রিবিউশনে করতে চাই, তাহলে আমাদেরকে ন্যাচারাল লগারিদমের এটা ইউজ করতে হবে, ন্যাচারাল লগারিদমের কনসেপ্ট ইউজ করতে হবে। বাট তার আগে আমরা দেখে নিই, যখন আমরা স্টক প্রাইস, ফিউচার স্টক প্রাইসের যে রেঞ্জ বের করবো নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে, যখন আমরা ফিউচার স্টক প্রাইসের জন্য যে রেঞ্জ বের করব, আচ্ছা এটা পরে আসি, না বলে এখন বলে কিছু বোঝা যাবে না। সো আমি যেটা বলতেছিলাম, লগ নাম্বার ডিস্ট্রিবিউশনে এটা লগ নাম্বারকে নরমালে কনভার্ট করতে গেলে আমাদের ন্যাচারাল লগারিদম এটা লাগবে। সো লগ নাম্বার ডিস্ট্রিবিউশন এসটি যদি লগ নাম্বার ডিস্ট্রিবিউশন হয়ে থাকে, এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশনে প্রকাশ করতে হলে এই ন্যাচারাল লগারিদম এসটি, এটা বিলংস টু, আই মিন এটা এটা এই ন্যাচারাল লগারিদমে ফিউচার স্টক প্রাইস উইল বি নর্মাল ডিস্ট্রিবিউশন অফ with a mean of this and standard deviation of this। এবং এটা কি অ্যাকচুয়ালি, এটা 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 এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা কি মিন করতেছে? নর্মাল ডিস্ট্রিবিউশনটা মিন করতেছে ফিউচার স্টক প্রাইসের রেঞ্জ কি হবে, ফিউচার স্টক প্রাইসের রেঞ্জ কি হবে সেটা এই নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা বুঝতে পারতেছি, যেটা মিন হবে এটা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে এটা। এবং এইটা যদি সত্য হয়, তাহলে ফিউচার স্টক প্রাইসের এক্সপেক্টেড ভ্যালু হবে এটা, এবং ফিউচারে স্টক প্রাইস বা এসটি এর ভ্যারিয়েন্স হবে হচ্ছে এটা, which are based on this normal probability distribution। নাও যখন আমরা হচ্ছে কি ন্যাচারাল লগারিদমকে নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে রূপান্তর করতেছি, তখন আমাদের ন্যাচারাল লগারিদম অফ এসটি এর মিন ভ্যালু আসতেছে এটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এটা আসতেছে, এটা হচ্ছে মিন আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমরা ডাইরেক্টলি তো এখন থেকে কি বলে, আমরা 3.759 থেকে তো আমরা প্রাইসটা বের করতে পারবো না, তাই না? সো আমাদের প্রাইস বের করতে হলে আমাদেরকে বেসড লগারিদমে যেতে হবে। সো আমি এখানে যেহেতু আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে জিনিসটা, সো 95% প্রবাবিলিটি বা কনফিডেন্স লেভেল দ্যাট যে 1.96 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ এটা যদি মিন হয় তাহলে 3.76 প্লাস মাইনাস 0.02 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অর্থাৎ আমাদের 0.02, সরি হ্যাঁ লিখছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সরি 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 এটা তো লিখছি, এটা তো ভ্যারিয়েন্স লিখছে, আচ্ছা ভ্যারিয়েন্স না স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে আমাদের। সো মিন 3.76 প্লাস মাইনাস 1.96, standard deviation is root over 0.02, which is 0.141 into 0.141। এটা করলে আমি ন্যাচারাল লগারিদম ফরম্যাটে যে ফিউচার স্টক প্রাইস সেটা রেঞ্জ বের করতে পারবো। এখন আমরা যদি এটাকে ইসের বেসিসে যদি আমি এটাকে অ্যাবসলিউট ডলার ভ্যালুর বেসিসে বের করতে চাই, তাহলে আমাকে টু দি পাওয়ার যেটা হবে সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে এতক্ষণ জিনিসটা লিখলাম, এটা টু দি পাওয়ার করলে আমি স্টক প্রাইসের রেঞ্জটা বের করে ফেলতে পারবো, which has been done here, and then expected stock price in future এই ন্যাচারাল লগারিদম অনুযায়ী ফর্মুলাগুলো ইউজ করে বের করা হয়েছে, nothing else। and another important thing, এখন আমরা স্টক প্রাইসের চেঞ্জ দেখতেছিলাম শর্ট টার্মে, what about the long term, or what about যখন আমাদের বিষয়টা যখন এরকম দাঁড়ায় যে আমরা অ্যারিথমেটিক মিন না ইউজ করে, সরি এটা না, যখন আমরা অ্যানুয়াল কম্পাউন্ডিং ইউজ না করে যদি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং ইউজ করি, এবং কন্টিনিউয়াস কম্পাউন্ডিং বেসিসে যখন আমরা রিটার্ন বের করতে চাই,
কন্টিনিউয়াস কম্পাউন্ডিং বেসড যে রিটার্নটা, সেই রিটার্নটা বের করার জন্য আমাদের ফর্মুলা হয় হচ্ছে গিয়ে এটা it is a continuous compounding based return formula, and it is a annual compounding based return formula. But আমরা এটা নিয়ে ফোকাস থাকবো because it takes into account the geometric mean, and on the other hand it takes into account the arithmetic mean. But we are going to focus on geometric mean because arithmetic mean is always misleading and it is greater than geometric mean. So we will focus on the geometric mean type finish. So এই জন্য আমরা জিওমেট্রিক মিনটার জন্য আমরা এই কন্টিনিউয়াস কম্পাউন্ডিং বেসিসে রিটার্নটাকে যদি আমি করতে পারি, তাহলে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, এটা হবে মিন, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নট এটা মিন হবে। কিন্তু তখন আবার এই ন্যাচারাল লগারিদম অফ s0 এটা হবে না, s0 তো থাকবে না কিন্তু। সো মিন হবে এইটুকু অংশ, পুরাটুকু অংশ, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে এটা, যখন এটা কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড রিটার্নকে রিপ্রেজেন্ট করবে। তো সেটার এক্সাম্পল এখানে দিছে। ওকে, এক্সপেক্টেড রিটার্ন, এখানে যে মূল যে কথাটা বলছে সেটা হচ্ছে এই যে এখানে আমরা যে রিটার্ন, এটা আমরা যে রিটার্নের যে নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে প্রকাশ করতেছি লং টার্মের জন্য বা অ্যাকচুয়ালি মডিফাইড মানে বেটার রিটার্নকে যদি আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যদি আমরা রিটার্নটাকে যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যদি প্রকাশ করতে চাই, আমাদেরকে এইভাবে প্রকাশ করা উচিত রাদার দেন আমাদের এইভাবে এক্সপ্রেস করা। এভাবে এক্সপ্রেস করা থেকে বেটার হয় আমাদেরকে এইভাবে এক্সপ্রেস করা। ওয়াই এভাবে এক্সপ্রেস করাটা কেন এটাকে সুপিরিয়র বলা হচ্ছে? বিকজ অফ ওয়ান মেইন ইম্পর্টেন্ট রিজন, সেটা হচ্ছে এই জিনিসটা আমাদের আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে কি আমাদের জিওমেট্রিক মিন দ্বারা বের করা হয়েছে। এই জিনিসটা জিএম বেসড, নট এএম। আর এএম বেসড হলে অ্যারিথমেটিক মিন যেটা হয় সেটা হচ্ছে মিসলিডিং হয়। আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টে পড়ে আসছিলাম অ্যারিথমেটিক মিন কেন মিসলিডিং হয়, এখানেও সেই একই কথা, তো আমি রিপিট করলাম না। সো জিওমেট্রিক মিন বেসড এটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাজ ইউজুয়াল, সরি ভ্যারিয়েন্স, এটা যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে সিগমা রুট টি, বাট এটা হচ্ছে জিওমেট্রিক মিন বেসড। সো আমাদের বেটার রিটার্নটাকে যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে এক্সপ্রেস করতে পারতেছে এই জিনিসটা, সো উই উইল ম্যাক্সিমাম ইন মোস্ট অফ দ্য টাইমস উই উইল ইউজ দিস ফর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ রিটার্ন। সো এখানে এই কথাটাই বলছে, এটা হচ্ছে জিওমেট্রিক মিন বেসড, অন দি আদার হ্যান্ড এই জিনিসটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বেসড, which is actually misleading. কেন মিসলিডিং এটা এখানে উল্লেখ করছে, আই এম নট গোইং টু গো থ্রু দ্যাট বিকজ আই হ্যাভ অলরেডি কভার্ড ইট ইন পোর্টফোলিও ম্যানেজমেন্ট। হিস্টোরিক্যাল ভলাটিলিটি, আচ্ছা ভলাটিলিটিকে আমরা হচ্ছে কি সিগমা টি দ্বারা আমরা দেখে থাকি। আর আর হিস্টোরিক্যাল ভলাটিলিটি ডাটা আমরা কিভাবে বের করতে পারি? সো সেটার জন্য আমরা যেটা করব, হিস্টোরিক্যাল ভলাটিলিটি বের করার উপায় হচ্ছে আমাদেরকে স্টক প্রাইস যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইস রিলেটিভ বের করব। এই যে এইটা থেকে এরা ভাগ দিব, তাহলে এটা পেয়ে যাব। আবার এটা থেকে এরা ভাগ দিব, এরা পেয়ে যাব। এন্ড দেন এটাকে যদি ন্যাচারাল লগারিদমে যদি এক্সপ্রেস করি তাহলে এটা কাইন্ড অফ এটা হচ্ছে ইচ পিরিয়ড হোল্ডিং পিরিয়ড রিটার্ন, বা ইচ পিরিয়ড এটাকে হচ্ছে জিওমেট্রিক মিনও বলা হয়ে থাকে। ইচ পিরিয়ডে জিওমেট্রিক মিন যদি করে থাকি, সো ইচ পিরিয়ডে জিওমেট্রিক মিন করে থাকলে যেটা সেটা হচ্ছে মানে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটা অবজারভেশন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে 99। আচ্ছা আমি একটু মাঝখানে একটু হয়ে গেছিল। ওকে আমি আবার শুরু করি। সো our discussion was historical volatility. So historical volatility বের করার সময় আমি যেটা বলতেছিলাম যে আমরা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে হিস্টোরিক্যাল, অর্থাৎ স্টক প্রাইস থেকে হিস্টোরিক্যাল ভলাটিলিটি বা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে হিস্টোরিক্যাল ভলাটিলিটি বের করে থাকি ফ্রম দ্য স্টক প্রাইস।
স্টক প্রাইসের এখানে হচ্ছে কি ব্যাপারটা কি, অপশনের জন্য তো আমরা ভলাটিলিটি বের করতেছি। সো অপশনের আন্ডারলাইন তো হচ্ছে স্টক। সো স্টক প্রাইসের ভলাটিলিটি আমাদেরকে দেখা লাগবে। উই ক্যান সি ভলাটিলিটি ইন টু ওয়েজ, একটা হচ্ছে হিস্টোরিক্যাল ওয়ে এন্ড অ্যানাদার ইজ হচ্ছে কি আমাদের ওখানে সে অ্যানাদার ইজ আমাদের হচ্ছে ই ইমপ্লাইড ভলাটিলিটি, যেটা সম্পর্কে আমরা সামনে জানবো। সো আমি আমি হচ্ছে কি লাস্ট আমি হিস্টোরিক্যাল ভলাটিলিটি ছিলাম আই গেস, আমি আবারও বলি। হিস্টোরিক্যাল ভলাটিলিটি হচ্ছে কি আমাদের প্রতিটা ইন্টারভাল, লাইক এই যে 1 2 3 প্রতিটা পিরিয়ডে স্টক প্রাইসের মানে কারেন্ট স্টক প্রাইস ডিভাইডেড বাই প্রিভিয়াস ডে স্টক প্রাইস, এটাকে এটা করলে যেটা আসে সেটা প্রাইস রিলেটিভ। ইন আদার ওয়ার্ডস আমরা প্রতিটা পিরিয়ডের জন্য জিওমেট্রিক মিন বেসিসে যেই এটা করা হয় আর কি। অর্থাৎ আচ্ছা, অত ইসে না যাই, প্রতিটা পিরিয়ডের জন্য আমরা হচ্ছে গিয়ে আহ, প্রতিটা পিরিয়ডের জন্য আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্ন ইফ দ্যাট ইজ কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড, সেটার জন্য আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্নটা বাইর করব, এবং সেটা হচ্ছে এই ফর্মুলাটা, এবং এই ফর্মুলা সমস্যা ইউআই। সো আমরা এটা প্রতিটা প্রাইসের জন্য বের করলাম এখানে। লাইক ফর এক্সাম্পল, লেটস টেক দিস let's take this for an example. It is 22 ভাগ 21.75, তাহলে আসে হচ্ছে 1.01149, and if we do some natural logarithm on it, we will get 0.01143. So yeah, তাহলে এই জিনিসটাকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি এই যে এই ফর্মুলাতে হচ্ছে কি আমরা কি করব, এই ফর্মুলাতে আমরা হচ্ছে বসাবো, সরি, আচ্ছা, এই ফর্মুলাতে আমরা হচ্ছে বসাবো এই জিনিসটাকে। সো ইউআই স্কোয়ার আর এটা এই ফর্মুলাতে আমরা হচ্ছে বসাবো। এন কিন্তু হচ্ছে আমাদের নাম্বার অফ অবজারভেশন উইচ ওয়াজ এখানে 20, there are 20 observations here. সো ইউ হচ্ছে আমাদের নাম্বার অফ অবজারভেশনস, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফর্মুলা, আর আমাদের স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেটের ফর্মুলা হচ্ছে গিয়ে এই যে এটা যে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট যে আমরা বের করছি, এটাকে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট বলতেছে। এই হিস্টোরিক্যাল ভ্যালিডিটি স্ট্যাটিস্টিক্যাল এরর অফ এস্টিমেট হচ্ছে এটা যদি এস হয়ে থাকে সমান সমান এটা যদি হয়ে থাকে, তাহলে এস ডিভাইডেড বাই, এখানে লিখলে বোঝা যাবে না, এস ডিভাইডেড বাই রুট টি, পুরোটাকে কি করবো হচ্ছে রুট টু এন দ্বারা ভাগ করব। সো উই উইল গেট দ্য স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট হিয়ার। নাও we have got the historical validity and as well as the error, the standard estimate of error for that. Now Black-Scholes-Marton pricing formulas. আমি অ্যাকচুয়ালি আগে ভিডিও বানাচ্ছিলাম, বাট কথা হচ্ছে কি একটু ঝামেলা হয়েছে, টেকনিক্যাল ঝামেলা হয়েছিল, যার কারণে ভিডিওটা ক্লোজ হয়ে গেছিল। এনিওয়েজ, so this is our Black-Scholes formula for European call option price and a put option price. সো এখানে খেয়াল করলে আমরা দেখতে পারবো যে মূল যে মানে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনডি ওয়ান এন্ড এনডি টু। এনডি ওয়ান এনডি টু হচ্ছে রিপ্রেজেন্ট করে এই শেডের এরিয়াটা, এনডি ওয়ান এনডি টু কি রিপ্রেজেন্ট করে বা কি মিন করে সেটা নিয়ে আমরা সামনে জানবো। অ্যান্ড ডি ওয়ান এর ফর্মুলা হচ্ছে এটা, ডি টু এর ফর্মুলা হচ্ছে এটা, অল দ্যাট, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এই ব্ল্যাক-স্টোলস এর ফর্মুলার ইমপ্লিকেশনটা আমরা সামনে জানবো। বাট ডি ওয়ান ডি টু ফর্মুলা হচ্ছে এটা, এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন ফর্ম যদি আনি তাহলে আমরা এরকম একটাই পাবো। এবং এনডি ওয়ান এনডি টু সিম্পলি কিউমুলেটিভ প্রবাবিলিটি, যেটা হচ্ছে শেডের এরিয়া দ্বারা হচ্ছে বোঝা যাচ্ছে। এই পুরো জায়গাটা কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো সেটা হচ্ছে এই পুরো জায়গায় যেটা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে যদি স্টক প্রাইস অনেক লার্জ হয়ে থাকে, তাহলে আমরা যদি খেয়াল করি বাই দ্য এটা কিন্তু এনডি ওয়ান কিন্তু একটা প্রবাবিলিটি, এনডি টু কিন্তু একটা প্রবাবিলিটি, এটা একটা প্রবাবিলিটি, এটা একটা প্রবাবিলিটি। তাহলে যেটা হয় যদি আমাদের স্টক প্রাইস হচ্ছে কি যদি ইনফিনিটলি লার্জ হয়, সেক্ষেত্রে আমাদের যেটা হয় যে এনডি ওয়ান and ND2 they both tends to 1, and when they both tends to 1, the call option price here the call options Black-Scholes price এখানে 1 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, তখন স্টক প্রাইস tends to infinity, তখন আমাদের কল অপশনের ভ্যালু হয় S0 minus KE
টু দি পাওয়ার মাইনাস আরটি, সিম্পলি এটা হয়ে যায়। আবার যখন আমাদের এস ইজ টেন্স টু ইনফিনিটি হয়, তখন আবার এনডি ওয়ান টেন্স টু n minus d1 tends to 0, n minus d2 tends to 0, which gives us p সমান সমান, এখানে যদি আমরা হচ্ছে কি 0 দেই আর এখানে যদি 0 দেই তাহলে whole equation will become 0. Let's take another example. If our s tends to a small number tends to 0, then our nd1 and nd2 will tend to 0 as well. তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের আমাদের যে কল অপশন প্রাইস এটা 0 হয়ে যাবে, এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, সো কল অপশন প্রাইস উইল বিকাম আলটিমেটলি 0, বাট when n tends to 0 তখন n minus d1 tends to 1 and n minus d2 tends to 1. So if we again plug these equations in p এখানে 1 এখানে 1, then we will get k e to the power minus rt minus s0, simply that. then এখানে ফর্মুলাটা যেটা দেখছি সেটা থেকে ইমপ্লিকেশন দেখাইছে, দ্যাটস ইট, নাথিং এলস. nd1 nd2 খুব গুরুত্বপূর্ণ বিষয়. nd2 রিফার্স টু যে কল অপশন এক্সারসাইজ হওয়ার পসিবিলিটি কি, কত পার্সেন্ট কল এক্সারসাইজ অপশন হওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট যখন আমাদের future stock price is greater than the strike price. আর ND1 is meaning that আমাদের future stock price in the risk neutral world in option maturity কত হবে, that is S0 e to the power RT এবং তার সাথে probability adjustment, because ND1 represents the future stock price that will become in a risk neutral world after option maturity. After option maturity আমাদের stock price দাঁড়াবে হচ্ছে এটা এবং এটা হওয়ার probability হচ্ছে ND1. So in the option maturity আমাদের expected payoff হচ্ছে কি expected stock price হচ্ছে এটা, আর KND2 হচ্ছে কি আমাদের এই স্ট্রাইক প্রাইসের সাথে যদি আমরা প্রবাবিলিটি তার স্ট্রাইক অর্থাৎ এক্সারসাইজ হওয়ার প্রবাবিলিটিকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে সেটা হবে KND2. এটা হচ্ছে কি ফিউচারে অপশন ম্যাচুরিটিতে এক্সপেক্টেড পে অফ, and then when we convert them into the present value term, this will become like this. So present value terms এটা আসে, we don't need that. So yeah, আবার এটা যদি n minus d2 হতো তাহলে it refers to put option exercise or probability, আর n minus d1 হলে হচ্ছে কি এটা n minus d1 মিন করে যে পুট অপশনের যে আন্ডারলাইং যে স্টক প্রাইস সেটা হচ্ছে গিয়ে ইন ফিউচার আমাদের অবশ্যই স্ট্রাইক প্রাইস থেকে কম হবে এবং কম হয়ে স্টক প্রাইস অ্যাকচুয়ালি কত হবে সেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে n minus d1, মানে প্রবাবিলিটি কত হবে সেটা রিপ্রেজেন্ট করে n minus d1, দ্যাটস ইট. সো রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন আমি একটু আগে এক্সপ্লেইন করছি. রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন হচ্ছে কি কোনো ডেরিভেটিভ লাইক অপশনস দেন ফিউচার্স এর ক্ষেত্রে যখন আমরা হচ্ছে কি ভ্যালুয়েশন করব তখন আমরা মনে রাখবো যে আমাদের এই অপশনস এবং ফিউচার্সের ক্ষেত্রে আমাদের রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশনটা একটা অ্যাজাম্পশন হিসেবে থাকে. এই অ্যাজাম্পশনটা বলে যে আমাদের এই রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ডে investors will only earn the risk-free rate and there will be no such thing as risk preferences. So risk preference এর বিষয়টা হচ্ছে কি এখানে কাজ করবে না, irrelevant হয়ে যাবে. So risk free return হচ্ছে কি অলরেডি ইনভেস্টরসরা আর্ন করে থাকে at the risk neutral world, and এই risk neutral world এর assumption অনুযায়ী হচ্ছে কি আমাদের ডেরিভেটিভ এর ভ্যালুয়েশন হয়ে থাকে এবং এই ক্ষেত্রে আমরা যে দেখে আসছি এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে যখন মিউ বলে থাকি আমরা রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশনে এটাকে বলা হচ্ছে নালিফাই করা হচ্ছে এবং রিপ্লেস আনা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন. সো এটা হচ্ছে এটা কথা. এন্ড হচ্ছে রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশনের দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে মানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্নে আর্ন করে ইনভেস্টররা এবং ডিসকাউন্ট করা হয় রিস্ক ফ্রি রেট অফ রিটার্নে ফর দ্য ক্যাশ ফ্লোস ডিসকাউন্টিং.
অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে সেই রিস্ক ফরওয়ার্ড কন্ট্রাক্ট যখন ভ্যালুয়েশন করে থাকি, যেটা আমরা চ্যাপ্টার 5-এ দেখে আসছি, সেক্ষেত্রে আমরা রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন একে অ্যাজাম্পশন হিসেবে ধরে থাকি, যার কারণে আমরা আরটি দেই ইনস্টেড অফ মিউটি। ইমপ্লয়েড ভলাটিলিটিস খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে কি আমরা সিম্পলি অপশনের প্রাইসগুলো দেখে, অপশন প্রাইসগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করি আমাদের ভলাটিলিটি কিরকম, অপশনের ভলাটিলিটি, অপশনের যে আন্ডারলাইং তার ভলাটিলিটি কিরকম, ইমপ্লয়েড ভলাটিলিটি কিরকম। আমরা অপশনের প্রাইস দেখে অপশনের ভলাটিলিটি কিভাবে জাজ করি, সেটা হচ্ছে বেসিক্যালি এইভাবে। আমাদের অপশন প্রাইস ধরলাম সেটা কল অপশনের ভলাটিলিটি আমরা বের করব। সো খেয়াল করি কল অপশন বের করার সময় আমাদের, আমি যদি এখানে ব্ল্যাক-শোলে নিয়ে আসি, কল অপশন ক্যালকুলেট করার সময় আমরা কিন্তু করছিলাম, সিগমা স্কোয়ার টি ইউজ করছিলাম। সো সিগমা স্কোয়ার টি, সরি সিগমা স্কোয়ার ইউজ করছিলাম। এখন এই সিগমা স্কোয়ার হচ্ছে ইমপ্লয়েড ভলাটিলিটি, যেখানে আমাদের সি দেয়া থাকবে, সি হচ্ছে কলের মার্কেট প্রাইস, লেটস সে কলের মার্কেট প্রাইস 3.09 দেওয়া আছে, ND1 এর মান দেওয়া আছে, ND2 এর মান দেওয়া, সরি ND1 ND2 এর মধ্যে হচ্ছে কি এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, রিস্ক ফ্রি দেওয়া আছে, টাইম টু ম্যাচুরিটি দেওয়া আছে, খালি এই সিগমাটা দেওয়া নাই, এই সিগমার মানগুলো দেওয়া নাই। D2 তেও সেম, সিগমার মান দেওয়া নাই, বাকি সব দেওয়া আছে। সো এই সিগমা মান কি বসালে 3.09 আসে, সেটা আমরা বসায়, সেটা আমরা ইটারেটিভ প্রসিডিউর বা ট্রায়াল এররের মাধ্যমে আমরা আমরা দেখাতে ট্রাই করব কোন সিগমা, কোন ভ্যারিয়েন্সে আমাদের কল অপশনের মার্কেট ভ্যালু সমান হচ্ছে 3.09 এর। সো সেটাই হচ্ছে ইমপ্লয়েড ভলাটিলিটি। আর ইমপ্লয়েড ভলাটিলিটি হচ্ছে কি মাচ মোর বেটার দেন দ্য হিস্টোরিক্যাল ভলাটিলিটি, কারণ ইমপ্লয়েড ভলাটিলিটি দেখলে আমরা মার্কেটের কনসেনসাস অ্যাবাউট দ্য ভলাটিলিটি অফ দ্য স্টক বুঝতে পারি, এবং একই সাথে হিস্টোরিক্যাল ভলাটিলিটি হচ্ছে গিয়ে হিস্টোরিক্যাল, নট ফিউচার প্রেডিক্টর। হিস্টোরিক্যাল history does not provide an assurance about the future volatility. Rather, if we look at the option prices, we can get an idea of how our future volatility would be. So, if implied volatilities are much more preferable to the historical volatility. Okay. ভিক্স ইন্ডেক্স, এটা হচ্ছে ভলাটিলিটিকে যখন ইন্ডেক্সে প্রকাশ করা হয়েছিল 2006 সাল থেকে, আই বিলিভ অপশনের ভলাটিলিটি করা হয়েছিল, এখানে সেটা বলছে। ডিভিডেন্ড, লাস্টলি ব্ল্যাক-শোলস ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যে S0 আনি, ডিভিডেন্ডের যখন আমাদের হচ্ছে ডিভিডেন্ডের বিষয় ইস্যু থাকে, কারণ নন ডিভিডেন্ড পেইং স্টক হচ্ছে ব্ল্যাক-শোলের অ্যাজাম্পশন। এখন ব্ল্যাক-শোলের অ্যাজাম্পশন যদি নন ডিভিডেন্ড পেইং স্টক হয়ে থাকে, তো যদি ডিভিডেন্ড থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডিভিডেন্ডটা অ্যাডজাস্ট করতে হবে। সো এইরকম একটা স্টক প্রাইসে সাধারণত দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে রিস্কি আর একটা হচ্ছে রিস্কলেস কম্পোনেন্ট। এই রিস্কলেস কম্পোনেন্টকে বলা হচ্ছে গিয়ে ডিভিডেন্ড কম্পোনেন্ট। এই ডিভিডেন্ড কম্পোনেন্টকে হচ্ছে গিয়ে আমরা করব, মাইনাস করে ফেলবো। এই ডিভিডেন্ড কম্পোনেন্টকে হচ্ছে গিয়ে আমরা রাখবো না, আমরা হচ্ছে রিস্কি কম্পোনেন্টকে অ্যাড্রেস করব, নট রিস্কলেস কম্পোনেন্ট। সো ডিভিডেন্ডের যত প্রেজেন্ট ভ্যালু আছে, যেটা আমরা হচ্ছে গিয়ে পুট কল প্যারিটি বা পুট কল প্যারিটিতে দেখছিলাম, ওখানে হচ্ছে গিয়ে আমরা যেমন ডিভিডেন্ডটা হচ্ছে অ্যাডজাস্ট করতাম, ঠিক সেম ভাবে এখানে ফিউচার এক্স ডিভিডেন্ড ডেটে যে ডিভিডেন্ডগুলো পাবো, সেই ডিভিডেন্ডগুলোর প্রেজেন্ট ভ্যালু আমরা কারেন্ট স্টক প্রাইস থেকে বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা থাকবে, এই স্টক প্রাইসের উপর বেস করে আমার ব্ল্যাক-শোলের মানগুলো বসাবো। অর্থাৎ ব্ল্যাক-শোলে এটা তো 39.025, এইটা 39.025, স্টক প্রাইস 40 ছিল, তার থেকে ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালুগুলো বাদ দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে কি আমাদের ওই এই S0 নিয়ে ব্ল্যাক-শোলে আমরা মানগুলো বসাবো এবং সেভাবে অ্যাডজাস্ট করব, এটাই এখানে বলছে। কারণ আমরা স্টক প্রাইসের রিস্ক কম্পোনেন্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, নট স্টক প্রাইসের ডিস্ট্রেস কম্পোনেন্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। এখানে রিস্ক ফ্রি রিস্কি কম্পোনেন্ট অফ দ্য স্টক প্রাইস ইজ আওয়ার অনলি কনসার্ন। সো এই ইস্যুটা যেহেতু থাকে আমাদের অপশন ম্যাচুরিটিতে, ডিভিডেন্ড দেওয়ার এটা থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে থিওরিটিক্যালি আমরা যেটা করতে পারি, স্টক প্রাইস যেটা ভলাটিলিটি অফ দ্য স্টক প্রাইস, সো স্টক প্রাইসের ভলাটিলিটি এর মধ্যে হচ্ছে কি অনেক সময় এক্স ডিভিডেন্ডের ইস্যুটা হচ্ছে কি ইনক্লুডেড থাকে। সো সেই এক্স ডিভিডেন্ড ইস্যুটাকে হচ্ছে কি বাদ দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, S0 ডিভাইডেড বাই S0 মাইনাস D ইনটু ভলাটিলিটি অফ দ্য স্টক প্রাইস
আমরা করতে পারি, so that we can get a volatility which is adjusted to dividend. And lastly, Black's approximation for American call and put option. So সেক্ষেত্রে বলছে আমেরিকান কোন অপশনকে আমরা যদি প্রাইসিং করতে চাই তাহলে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে কি ইউরোপিয়ান অপশন ম্যাচুরিটিটাকে, মানে ইউরোপিয়ান অপশন ম্যাচুরিটিটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে আমরা আমেরিকান অপশনগুলোর ভ্যালুয়েশন করতে পারি যেভাবে, সেটা হচ্ছে ইউরোপিয়ান অপশনের ম্যাচুরিটির সমান আমেরিকান অপশনের ম্যাচুরিটিটা নিতে হবে, এবং এরপরে ওই ইউরোপিয়ান অপশনের হচ্ছে কি যদি ডিভিডেন্ড পেমেন্টগুলো থাকবে, লেটস সে হচ্ছে কি 0, 6 মাস পরে যে হচ্ছে কি একটা ডিভিডেন্ড, তারপরে হচ্ছে কি 8 মাস পরে যে একটা ডিভিডেন্ড, আর অপশন ম্যাচুরিটি হবে হচ্ছে কি 9 মাসে, অপশন ম্যাচুরিটি হবে 9 মাসে। সো আমরা যেটা করব ভ্যালুয়েশনের সময়, আমরা পুরো হোল 9 মাসের জন্য উইথ অ্যাডজাস্টমেন্ট অফ ডিভিডেন্ড আমরা অপশনের ভ্যালু বের করব পুরো 9 মাসের জন্য। আর আবার আচ্ছা এটা কি করে কেমনে, হ্যাঁ, একটা হচ্ছে পুরাটার জন্য করব, আবার আরেকটা হচ্ছে জাস্ট লেটেস্ট ডিভিডেন্ড দিবে 8 মাস এসে, তাই না? সো শুধু 8 মাসের জন্য আমরা অপশনের ভ্যালুয়েশন করব। সো একটা 9 মাসের আর হচ্ছে 8 মাসের ভ্যালুয়েশন করে যে ভ্যালুয়েশনের মানটা বেশি সেই ভ্যালুয়েশনের মানটাকে আমরা নিব ফর রেফারেন্স ফর আমেরিকান অপশন প্রাইস। So this concludes this chapter 13, which is very much interesting chapter in my perspective. So yeah.